আসসালামু আলাইকুম। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তো প্রথমে সমাধানের জন্য এই √5 কে একটা মূলদ সংখ্যা ধরে নেব। ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে √5 যদি মূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এভাবে। অতএব √5 কে p/কিউ আকারে লেখা যাবে, এটা ধরে নেওয়া যায়। এটাকে বর্গ করি, বর্গ করলে পাবো আমরা 5 হোল স্কোয়ার ইকুয়াল টু p/কিউ হোল স্কোয়ার। তাহলে এটা 5 হবে আর এটা p²/কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 5কিউ স্কোয়ার। এখন পি এর জন্য একটি নিখুঁত বর্গমূল খুঁজে পেতে হবে বা পূর্ণ সংখ্যা খুঁজে দেখব। এখন কিউ এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি মান বসিয়ে দেখব পি এর কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় কিনা। তো সেই জন্য আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি √5কিউ স্কোয়ার। তো সেক্ষেত্রে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেখব যে কিউ এর পূর্ণ সংখ্যা বসিয়ে পি এর পূর্ণ সংখ্যা পাওয়া যায় কিনা। যখন এখানে দেব কিউ ইকুয়াল টু 1, তখন পি সমান পি এর মান 1 স্কোয়ার। তাহলে 5 × 1 ইকুয়াল টু 5। তার মানে পি এর মান পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, এটা একটা বর্গমূল সংখ্যা পাওয়া যাচ্ছে। এবার কিউ ইকুয়াল টু 2 দিই। যখন কিউ ইকুয়াল টু 2 তখন পি ইকুয়াল টু 5 × 2 স্কোয়ার। 5 × 4, 2 × 4, 4 × 5 20। 20 সংখ্যাটাও পূর্ণ সংখ্যা নয়, √20 বা বর্গমূল 20 বর্গমূল, এটা পূর্ণ সংখ্যা না। কিউ ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে পরে আমরা পি সমান পাব 5 × 3 স্কোয়ার, 5 3 3 9, তাহলে 5 9 45। 45টাও পূর্ণ বর্গ সংখ্যা নয়। কিউ ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে পাবো পি সমান 4 স্কোয়ার বা 5 × 4 4 16, 5 16 80। 80ও পূর্ণবর্গ নয়। পি এর সংখ্যাগুলো যেটা বের হয়েছে সেগুলোর একটিও পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 5, 20, 45, 80 একটা পূর্ণবর্গ সংখ্যা নাই। তো পূর্ণবর্গ সংখ্যা না হলে সেটা কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, তার বর্গমূলটা কখনোই পূর্ণ সংখ্যা হবে না। তাহলে দেখা যাচ্ছে যে কিউ এর পূর্ণ সংখ্যার বিপরীতে পি এর কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। ফলে বলা যায় যে √5 p/কিউ আকারে লেখা সম্ভব নয়। অতএব যেহেতু কিউ এর কোনো পূর্ণ সংখ্যার জন্য পি এর কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। সুতরাং
√5 নট ইকুয়াল টু p/q। যেহেতু q এর কোনো পূর্ণ সংখ্যার জন্য p এর কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সুতরাং √5 নট ইকুয়াল টু p/q, অর্থাৎ √5কে p/q আকারে লেখা যায় না। অতএব √5 একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। এইভাবে যে কোনো সংখ্যা যদি অমূলদ প্রমাণ করতে বলে তাহলে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। প্রথমে জোড় এবং বিজোড়ের বিষয়গুলো একটু খেয়াল করি। জোড় সংখ্যা, কোনগুলো জোড় সংখ্যা? জোড় সংখ্যা হচ্ছে 2 এর গুণিতক সকল সংখ্যাই জোড় সংখ্যা। 2 এর গুণিতক সকল সংখ্যা, জোড় সংখ্যা আছে 2 এর গুণিতক সকল সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যাটা কেমন হবে? বিজোড় সংখ্যা, তার আগে বলি যে 2 এর গুণিতক বলতে বোঝায় 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, অর্থাৎ 2 দিয়ে গুণ করে যেগুলো পাওয়া যাবে সবই 2 এর গুণিতক। তো 2 এর গুণিতক প্রত্যেকেই আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 2 দিয়ে গুণ করা যায় সবগুলোই 2 এর গুণিতক। আচ্ছা, এবার বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যা হচ্ছে যে 2 এর গুণিতকের সাথে 1 যোগ অথবা 1 বিয়োগ করে যা থাকে। অর্থাৎ বিজোড় হচ্ছে 2 এর গুণিতকের সাথে 1 যোগ অথবা 1 বিয়োগ করলে যা থাকে সেটাই হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 2 এর গুণিতক কি? 2, এর সাথে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 1, আর 1 যোগ করলে হয় 3। তাহলে 1 এবং 3 দুটোই বিজোড়। 2 এর গুণিতক 4, 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, যা বিজোড়, আর 4 এর সাথে 1 বিয়োগ করলে 3 হয়, যা হচ্ছে বিজোড়। 6 এর সাথে 1 যোগ করলে হয় 7, বিজোড়, আর 1 বিয়োগ করলে হয় 5। এইভাবে বিজোড় সংখ্যাটা আমরা চিহ্নিত করতে পারি। এখন আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে, এই ব্যাখ্যাটা। মনে করি একটা বিজোড় সংখ্যা হচ্ছে n। এটা হচ্ছে n, একটা বিজোড় সংখ্যা। তো যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে পরে n কে কিভাবে লেখা যায়? তাহলে n সমান আমরা লিখব, বিজোড় সংখ্যার হিসাব কি? 2 এর গুণিতক অর্থাৎ 2, এবং সেই সংখ্যাটা হচ্ছে একটা k নিলাম, এর সাথে 1 যোগ অথবা বিয়োগ করব। তো 1 যোগ করলাম। এখানে k হচ্ছে কি? যে কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। k হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ k এর মান হতে পারে কি? 1 হতে পারে, 2, 3 ইত্যাদি সংখ্যা। n কে বিজোড় সংখ্যা ধরলাম, সেই বিজোড় সংখ্যাটাকে প্রকাশ করলাম আর একটা চলক k দিয়ে। কিভাবে? 2k, অর্থাৎ 2 এর গুণিতক যে কোনো সংখ্যা k
দুইয়ের গণিতক যে কোনো সংখ্যা কে, যেমন দুইয়ের সাথে যদি 1 দিই তাহলে পরে সেটা 2 কে 2 হবে, 2 দিলে 2 দুগুণ 4, 3 দিলে 3 দুগুণ 6। তাহলে দুইয়ের গুণিতকের সাথে আমরা এখানে 2কে গুণ করছি একটা স্বাভাবিক চলক দিয়ে, সেটা 1 2 3 4 যা হোক, আর এর সাথে হচ্ছে 1। এই সংখ্যাটা হচ্ছে টোটালটা হচ্ছে 2-এর গুণিতক, 2কে হচ্ছে 2-এর গুণিতক, অর্থাৎ কে এর মান যা এক থেকে যাই বসাই না কেন সেটা 2-এর গুণিতকই হবে। জোড় সংখ্যা যা 2-এর গুণিতক সকল সংখ্যা, 2-এর গুণিতক কে যে কোনো সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, আর তার সাথে 1 যোগ বা বিয়োগ করলে সেটা হয় বিজোড় সংখ্যা। তো আমরা 1 যোগ করছি, এখন এটাকে আমরা বর্গ করব। n স্কোয়ার 2k প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ করে, বা n স্কোয়ার, এটা যদি বর্গ করি তাহলে হবে 2k মানে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার। এখানে a হিসেবে আমরা চিন্তা করছি 2k, আর b হিসেবে চিন্তা করছি 1, দিয়ে আমরা সূত্র প্রয়োগ করছি কি 2k প্লাস 1 হোল স্কোয়ার, এটা সমান আমরা চিন্তা করছি a প্লাস b হোল স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ারের অনুসারে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বসাচ্ছি। এখানে a হিসাবে দেওয়া হয়েছে 2k হোল স্কোয়ার, 2a হিসাবে আছে 2k, b হিসাবে আছে 1, আর b হচ্ছে 1। এইটাই আমরা এখানে লিখছি। এবার আমরা এটা বর্গ করে দিই, স্কোয়ার করে দিই। 2 দুগুণ 4 কে স্কোয়ার, 2 দুগুণ 4 কে, আর এটা 1। তাহলে এটা 2 কমন নিই, 2 কমন নিলে থাকছে 2k স্কোয়ার প্লাস 2k প্লাস 1। সুতরাং এখানে সুতরাং না দিয়ে এখানে লিখি, এখানে 2k স্কোয়ার প্লাস 2k, এটা হচ্ছে 2-এর গুণিতক। 2k হলো 2-এর গুণিতক, যা জোড় সংখ্যা। এর সাথে 1 যোগ হয়েছে, ফলে 2 ইন্টু 2k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, এই সংখ্যাটি বিজোড় রূপ ধারণ করেছে। 2 ইন্টু 2k স্কোয়ার প্লাস 2k, এই টার্মটা পুরোটাই হচ্ছে একটা 2-এর গুণিতক, যা জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যার সাথে 1 যোগ হয়েছে, ফলে কি এই সংখ্যাটা বিজোড় রূপ ধারণ করেছে, অর্থাৎ 2-এর গুণিতকের সাথে যদি 1 যোগ বা বিয়োগ হয় তাহলে সংখ্যাটি হয় বিজোড়। অতএব n স্কোয়ার সংখ্যাটি বিজোড় সংখ্যা। এছাড়া র্যান্ডমলি যদি আমরা চিন্তা করি যে বিজোড় সংখ্যাগুলো কি কি, তাহলেও আমরা কিন্তু বুঝবো যে বিজোড় সংখ্যার আসলে বর্গ বিজোড় সংখ্যাই হয়। যেমন বিজোড় সংখ্যা হচ্ছে কি কি, বিজোড় সংখ্যা
1, 3, 5, 7, 9 এগুলো সবই বিজোড় সংখ্যা। এখন 1 এর বর্গ কত হবে, 3 এর বর্গ কত হবে, 5 এর বর্গ কত হবে, একটু খেয়াল করলে আমরা বুঝবো। 1 এর বর্গ 1, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, 7 এর বর্গ 49, 9 এর বর্গ 81। তার মানে কি এটা বিজোড় 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 বিজোড়, প্রতিটি বিজোড় সংখ্যা। সুতরাং বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যাই হয়। যে কোনো দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা দেখি যে ক্রমিক সংখ্যাটা কি। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি। এখন এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা আর ক্রমিক বিজোড়, ক্রমিক জোড়। ক্রমিক বিজোড় সংখ্যা কোনটা? 1, এরপরে 3, 5, 7, 9, 11 অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে কি 2, 4, 6, 8, 10, 12 এইভাবে। প্রশ্নে বলছে যে ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ সংখ্যাটা হয় 2 আর 4, 2, 4 হতে পারে, দুইটা জোড় সংখ্যা, অথবা 4, 6 হতে পারে, অথবা 6, 8 হতে পারে, অথবা 8, 10 হতে পারে, 10, 12 হতে পারে, এরকম। এই জিনিসগুলো জোড় জোড় সংখ্যা হতে পারে। বলছে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমি সিম্পল যদি চিন্তা করি যে ক্রমিক জোড় সংখ্যাগুলো গুণ করি, 2 আর 4 গুণ করলে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে, 4 ছক 24, 6 48, 8 10 80, 10 12 120। প্রত্যেকেই 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য, প্রত্যেকেই। এটা 8 দিয়ে ভাগ করা যাবে, 3 8 24, 6 8 48, 8 10 80, আর এখানে হচ্ছে 8 12 96, 8 13, 8 32, 8 15 120। তো এইভাবে আর কি প্রত্যেকটা সংখ্যায় 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এখন এটা আমি যদি ম্যাথমেটিক্যালি চলকের মাধ্যমে প্রমাণ করতে চাই, তাহলে কিছুটা ভিন্ন ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটাই আমরা এখন শিখব। মনে করি সমাধান দিয়ে মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা একটা হচ্ছে 2n আর একটা হচ্ছে 2n প্লাস 2। এটা জোড় সংখ্যা, আর এটা যদি একটা সংখ্যা হয় এটার সাথে 2 যোগ, এটা যদি 2 হয় এর সাথে 2 যোগ করলে হয় 2 যোগ 2, এটা যদি 4 হতো তাহলে এর সাথে 4 যোগ 2, এটা যদি 6 হতো তাহলে এর সাথে 6 যোগ 2। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ টোটালটা হচ্ছে 2 আর 2 এর সাথে 2 যোগ করলে জোড়। তার মানে ক্রমিক জোড়টা হচ্ছে কত কত? ক্রমিক জোড় হচ্ছে এরকম, এখানে হবে 2 4, এটার জন্য হয় 4 আর 4 দিয়ে 6, এটার জন্য হচ্ছে 6 আর এই 6 দিয়ে 8। এইরকম ক্রমিক জোড়গুলো হচ্ছে 2 4, 4 6, 6 8, 8 10, 10 12 এরকম হতে পারে, সেটা এখানে নেওয়া হয়েছে। এখন এখানে n এর মানটা বলছে যে কোনো পূর্ণ সংখ্যা, n যে কোনো পূর্ণ সংখ্যা। তো n পূর্ণ সংখ্যা হলে পারে এটার সমস্যা কি আছে?
সমস্যা নাই, কারণ আমি বলি n এর মান যদি 1 ধরা হয় তাহলে এখানে 2 হবে, আর এখানে 1 ধরা হলে 4 হবে। n এর মান হচ্ছে 2 যদি ধরি তাহলে এখানে কি 2 দুগুণ 4, আর এখানে 2 দুগুণ 4 আর 2 6, 3 ধরলে 3 দুগুণ 6, 3 ধরলে 3 দুগুণ 6 আর 2 8। তার মানে কি এটা দুইটা মিলে জোড় ক্রমিক, এটা ক্রমিক, এটা ক্রমিক, প্রত্যেকটাই ক্রমিক, তার মানে ঠিক আছে বিষয়টা। এখন আমরা এই ক্রমিক জোড় সংখ্যা দুটো গুণ করে দেব। অতএব 2n গণিত 2n প্লাস 2, তাহলে কত হচ্ছে 2n, আর এখানে 2 কমন নিলে হচ্ছে n প্লাস 1। সংখ্যাগুলো গুণ করি, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4n, n প্লাস 1। এখানে n আর n প্লাস 1, n আর n প্লাস 1 দেখা যাচ্ছে দুইটা একেবারে ক্রমিক সংখ্যা। যদি এটা 1 হয় তাহলে এটা 2 হবে, এটা 2 হলে এটা 3 হবে, এটা 3 হলে এটা 4 হচ্ছে, কারণ n এর মান যদি 1 বসাই তাহলে এখানে 1 আর এখানে 2। তাহলে n এর মান 1 বসালে এখানে 1 2 পাওয়া যায়, n এর মান 2 বসালে 2 3 পাওয়া যায়, n এর মান 3 বসালে এটা 3, এটা 4 পাওয়া যায়, এখানে 4 বসালে 4 আর এটা 5 পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা জোড়েই একটা, এই প্রতি জোড়াতেই কিন্তু একটা করে জোড় এবং একটা করে বিজোড় হচ্ছে, অর্থাৎ যদি এটা বিজোড় হয় তাহলে এটা জোড় হচ্ছে, যদি এটা জোড় হয় তাহলে এটা বিজোড় হচ্ছে। ভাষাটা এরকম, যদি n বিজোড় হয় তাহলে n প্লাস 1 জোড়, যদি n জোড় হয় তাহলে n প্লাস 1 বিজোড় হবে। সেইটাই আমরা এখানে ভাষাতে লিখব। যেহেতু n আর n প্লাস 1 ক্রমিক সংখ্যা, তাই এদের অন্তত একটা, যে কোনো একটা 2 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। অর্থাৎ এই দুটার মধ্যে এইটা 2 দ্বারা বিভাজ্য, এই দুটার মধ্যে এইটা 2 দ্বারা বিভাজ্য, এই দুটার মধ্যে এইটা 2 দ্বারা বিভাজ্য, অথবা এই দুটার মধ্যে এইটা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে কোনো একটা 2 দ্বারা বিভাজ্য হবে, সেটাই বোঝাচ্ছে। যদি এই সেন্সেই আমি চিন্তা করি তাহলে পরে আমি এখানে এইভাবে লিখব যে যদি n 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে পরে আমরা লিখব যখন n ইকুয়াল টু 2k, তার মানে n এর মান জোড়, nটাকে যখন জোড় ধরছি তখন n হচ্ছে 2k, তখন 4n n প্লাস 1 বা 4 2k প্লাস 1, 4 দুগুণ 8k 2k প্লাস 1, যা 8 এর গুণিতক। অতএব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। আবার একই কথা, যখন n ইকুয়াল টু n তো না, n প্লাস 1 ইকুয়াল টু 2k, n প্লাস 1 ইকুয়াল টু 2k, তখন কি n ইকুয়াল টু হয় 2k মাইনাস 1। অতএব এখানে দেখব তখন 4n n প্লাস 1 এটা সমান 4 2k মাইনাস 1, আর এটা হচ্ছে 2k, n প্লাস 1 সমান 2k, সরাসরি 2k লিখব। তাহলে এইটা কি লিখব, 2 আর 4 8 আর k 2k মাইনাস 1, যা 8 এর গুণিতক। অতএব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে প্রমাণিত। অর্থাৎ n আর n প্লাস 1 ক্রমিক সংখ্যা,
এদের যদি n যদি জোড় সংখ্যা হয়, যখন n = 2k, অর্থাৎ n হচ্ছে জোড় সংখ্যা, তখন 4n n+1 এটা সমান পাচ্ছি 8k 2k + 1, অর্থাৎ এই সংখ্যাটা 8-এর গুণিতক। 8-এর গুণিতক সংখ্যা 8 দ্বারা ভাগ করা যায়, তাই বলছে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আবার যখন বলছে যে n+1 সমান 2k, তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা, তখন n = 2k - 1, অর্থাৎ n সমান এই 1টা ওই পাশে গেল, 2k - 1 হলো। তখন এই 4n + n+1, 4n × n+1, এখানে n এর মানটা বসাচ্ছি, তাহলে 4n এর মান হচ্ছে 2k - 1 আর n+1 সমান হচ্ছে 2k। তাহলে এইগুলো গুণ করলে পাচ্ছে 4 আর 2, 4 × 8, আর এই k 2k - 1, এটাও কিন্তু 8-এর গুণিতক, তার মানে এটা 8 দ্বারা বিভাজ্য। অতএব প্রমাণিত হয় যে যে কোনো দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রমাণিত হয়। এখানে প্রশ্ন হচ্ছে n = 2x - 1, যেখানে x বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। দেখাও যে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে। তো আমরা প্রথমে এটাকে উঠাই, তারপরে একটু কথা বলবো। n = দেওয়া আছে 2x - 1। সংখ্যাটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা বিজোড় সংখ্যা, কিন্তু কিভাবে বুঝবো? এখানে দেওয়া আছে 2x - 1, এই অংশটা 2-এর গুণিতক, 2-এর গুণিতক। 2-এর গুণিতক কি কি? 2, 4, 6, 8, 10 এরকম। অর্থাৎ 2 দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোকেই 2-এর গুণিতক বলা হয়। আর 2-এর গুণিতক হচ্ছে, গুণনীয়ক হচ্ছে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায়, 2কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 2-এর গুণনীয়ক। তো সেক্ষেত্রে এখানে x যদি কোনো সংখ্যা হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, এখানে বলছে x হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, x বিলংস টু n, অর্থাৎ x এর এটা n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে x এর মান হচ্ছে 1 2 3 4 5 ইত্যাদি। তো x এর মান 1 হলে সংখ্যাটা 2, x এর মান 2 হলে সংখ্যাটা 4, x এর মান 3 হলে সংখ্যাটা 6। এখন এই যে কোনো জোড় সংখ্যা বা 2-এর গুণিতক যে কোনো সংখ্যাকে যদি 1 বিয়োগ করা হয় সংখ্যা থেকে, তাহলে সেটা বিজোড় হবে। আবার যদি 1 যোগ করা হয় তাও সেটা বিজোড় হবে। অর্থাৎ 2x এর সাথে যোগ করলেও বিজোড়, 2x এর সাথে বিয়োগ করলেও বিজোড়, অর্থাৎ এটা দুটোই বিজোড় সংখ্যা। 2-এর গুণিতকের সাথে 1 যোগ অথবা 1 বিয়োগ করলে সংখ্যাটা জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে। তাহলে বোঝা যাচ্ছে n সংখ্যাটা এটা একটা বিজোড় সংখ্যা। তো সেটা এখানে ভাষায় লিখব যে 2x, এখানে 2x হচ্ছে 2-এর গুণিতক, যা একটি জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা। আর এবং যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়। যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়।
সুতরাং n 2x - 1 সংখ্যাটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হচ্ছে n একটা বিজোড় সংখ্যা, তাহলে অতএব n সংখ্যাটি বিজোড় সংখ্যা। এখন n সমান 2x - 1 দেব, দিয়ে এটাকে বর্গ করি, উভয় পক্ষে বর্গ, n স্কোয়ার আর 2x - 1 হোল স্কোয়ার। এরপরে n স্কোয়ার আর এটা বসাবো a - b, অর্থাৎ a হচ্ছে 2x, b হচ্ছে 1। তাহলে a - b সমান এই সূত্রটা বসাবো, a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এখানে বসাবো। তাহলে a হচ্ছে কত 2x, b হচ্ছে 1 হোল স্কোয়ার। এটা সমান কত হয় 2x মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা এখানে বসবে 2ab প্লাস b স্কোয়ার। তাহলে পাওয়া যায় n স্কোয়ার আর এটা স্কোয়ার তুলে দিলে 4x স্কোয়ার, 2 দুগুণ 4x আর এটা হচ্ছে 1। 4x কমন নিই, তাহলে x - 1 আসে, এখানে x থাকে আর এখানে 1 থাকে, প্লাস 1। দেখা যাচ্ছে x এবং x - 1 দুটি ক্রমিক সংখ্যা। এটা হচ্ছে x আর এটা হচ্ছে x - 1, অর্থাৎ এটা যদি 2 হয় তাহলে এটা হবে 1, এটা 3 হলে এটা হবে 2। x এর মান যদি 3 হয় তাহলে এটা হবে 2, 3 - 1 মানে 2। x এর মান যদি 7 হয় তাহলে এটা 7 - 1 অর্থাৎ 5, অর্থাৎ ক্রমিক সংখ্যা। আমি এর আগে বলছিলাম যে ক্রমিক সংখ্যাগুলো কি 2, 3 হতে পারে, 3, 4 হতে পারে, 4, 5 হতে পারে, কিন্তু এখানে কি দেখছি ক্রমিক সংখ্যাগুলো উল্টা, 3, 2 হতে পারে, 4, 3 হতে পারে, 5, 4 হতে পারে, উল্টা হতে পারে, এটা কোনো সমস্যা না। সেটাই হয়েছে এখানে। আবার আমরা যদি মনে করি x - 1 কে আগে লিখবো, x কে পরে লিখবো, তাতেও কিন্তু এটার হেরফের হয় না, অর্থাৎ এই দুটো গুণ আকারে থাকাতে এরকমভাবে লেখা যায়। তো সেক্ষেত্রে একটা এই দুটো হচ্ছে ক্রমিক সংখ্যা, একটা x একটা x - 1। তাহলে দুটো ক্রমিক সংখ্যার একটা অবশ্যই জোড় এবং একটা বিজোড় হতে হবে। দুটা পরপর ক্রমিক সংখ্যায় একটা জোড় এবং একটা বিজোড় অবশ্যই থাকতে হবে। যেমন এখানে লক্ষ্য করি প্রত্যেকটা ক্রমিক সংখ্যার জোড়ে একটা জোড় এবং একটা বিজোড় আছে। তো এখানে আমরা যেটা করব সেটা প্রথমে ধরে নেব x কে জোড় সংখ্যা ধরে আমরা ক্যালকুলেশনটা করব। ধরি, আমরা এখানে লিখি ধরি x জোড় সংখ্যা, অতএব x = 2k। তাহলে n স্কোয়ার সমান কত পাওয়া যাবে 4 × 2k আর 2k - 1 প্লাস 1, 4 দুগুণ 8k, 2k - 1 প্লাস 1। এখানে 8k 2k - 1 সংখ্যাটি 8 এর গুণিতক, অতএব সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য, 8 এর গুণিতক।
যা 8 দ্বারা বিভাজ্য। তো 8 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা, তার সাথে 1 সবসময় অবশিষ্ট থাকছে। টোটাল সংখ্যা হচ্ছে এটা। তো এই অংশটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা হবে ভাগশেষ। আবার তো এইটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে অতিরিক্ত যে 1 আছে, তাহলে অতিরিক্ত 1 সংখ্যাটি হয় ভাগশেষ। একইভাবে আবার x মাইনাস 1 বিজোড় হলে কি ধরবো? x মাইনাস 1 সমান 2কে ধরবো। এখন x মাইনাস 1 যদি 2কে হয় তাহলে x সমান কত হবে? 2k প্লাস 1। এই মাইনাস 1টা ওই পাশে গিয়ে 2k প্লাস 1 হবে। অতএব n স্কোয়ার ইকুয়াল টু 4 2k প্লাস 1, অর্থাৎ n এর মান হচ্ছে x এর মান 2k প্লাস 1, আর হচ্ছে x মাইনাস 1 হচ্ছে কত? 2k প্লাস 1। তাহলে 2 আর 4 হচ্ছে 8, কে সামনে নিলাম, 2k প্লাস 1 প্লাস 1। এটাও এখানেও 8, এখানেও 8k 2k প্লাস 1 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য এবং অবশিষ্ট 1 হলো ভাগশেষ। যা যোগ আকারে আছে। প্রমাণিত। এখানে লিখে অতএব লিখে দিই প্রমাণিত। আমরা এইভাবে লিখতে পারি। কি প্রমাণিত? যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ অবশিষ্ট থাকছে। আমরা দেখছি এখানেও 1 অবশিষ্ট আছে, এখানেও 1 অবশিষ্ট আছে, প্রতিটা ক্ষেত্রেই 1 অবশিষ্ট আছে। তো এইভাবে এই প্রমাণটা আমরা করতে পারি। প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণবর্গ। তো আগে আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি। স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই দুটো জিনিস আমাদের জানতে হবে যে আসলে এটা কি। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। আর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। যেমন 4 একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, 36 পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই 4কে এভাবে লেখা যায়, 9কে এভাবে লেখা যায়, 16কে এভাবে লেখা যায়, 25কে লেখা যায় এভাবে, আর 36কে লেখা যায় এভাবে। এটা 2 হচ্ছে 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়, তার মানে 4 হচ্ছে সংখ্যাটা পূর্ণবর্গ। 3 এর বর্গ করলে 9 পাওয়া যায়, 9 পূর্ণবর্গ। 4 এর বর্গ করলে 16 পাওয়া যায়, তার মানে হচ্ছে 16 পূর্ণবর্গ। এইরকম। এখন বলছে যে 4টা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে পরপর 4টি সংখ্যা। ক্রমিক সংখ্যা হচ্ছে কি কি হতে পারে?
ক্রমিক সংখ্যা। আমি এবার একটু ক্রমিক সংখ্যা নিয়ে আলোচনা করি। ক্রমিক সংখ্যা, 4টি ক্রমিক সংখ্যা। যদি ক্রমিক সংখ্যা বলে তাহলে কি হবে? ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পাশাপাশি এইভাবে 10, 11 এইভাবে চলতে থাকবে। তাহলে ক্রমিক সংখ্যাগুলো কি কি? যদি পরপর 2টা ক্রমিক সংখ্যা বলে তাহলে হচ্ছে দুইটা ক্রমিক হচ্ছে 1 আর 2 হতে পারে, তারপরে 2 আর 3 হতে পারে, 3 আর 4 হতে পারে। এরকম ক্রমিক সংখ্যা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা এরকম হতে পারে, যে 1, 2 ক্রমিক সংখ্যা হতে পারে, অথবা 2, 3 ক্রমিক সংখ্যা হতে পারে, 6, 7 ক্রমিক সংখ্যা হতে পারে, 8, 9 ক্রমিক সংখ্যা হতে পারে। আর যদি বলে 3টা করে ক্রমিক সংখ্যা বলো, 3টা ক্রমিক সংখ্যা কি কি হতে পারে? 1, 2, 3, অথবা 2, 3, 4 3টা ক্রমিক সংখ্যা, অথবা 3, 4, 5 ক্রমিক সংখ্যা হতে পারে, অথবা 4, 5, 6 ক্রমিক সংখ্যা হতে পারে। এরকম ক্রমিক সংখ্যাগুলো মূলত হচ্ছে পরপর সংখ্যা হতে হবে। যদি 4টা ক্রমিক সংখ্যা বলে তাহলে বুঝতে হবে যে 4টা, 1, 2, 3, 4 এই 4টা ক্রমিক সংখ্যা, অথবা 2, 3, 4, 5 এই 4টা ক্রমিক সংখ্যা, অথবা 3, 4, 5, 6 এই 4টা ক্রমিক সংখ্যা, অথবা 4, 5, 6, 7 এইভাবে। ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যাগুলো হতে হবে। এখন আমাদের বলছে যে 4টা ক্রমিক সংখ্যা, অর্থাৎ আমাদের ক্রমিক সংখ্যাগুলো এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বা আরও ভিন্ন হতে পারে। যেমন এখানে 8, 9, 10, 11 এটাও 4টা ক্রমিক সংখ্যা হতে পারে, অথবা 21, 22, 23, 24 এটাও 4টা ক্রমিক সংখ্যা হতে পারে। অর্থাৎ যেখান থেকে শুরু করি না কেন সেখান থেকে ক্রমান্বয়ে বাড়তে পারে অথবা ক্রমান্বয়ে কমতে পারে। কমতে বলতে কি বোঝাচ্ছে? ক্রমিক সংখ্যাগুলো হতে পারে কি 1, 2, 3, 4 জায়গায় না হয়ে হয়তো 4, 3, 2, 1 এরকম হতে পারে। যাই হোক, এখন আমাদের প্রশ্নে আসি। এখন প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা দুইভাবে প্রমাণ করা যেতে পারে। একটা হচ্ছে সংখ্যা নিয়ে 4-5টা ক্রমিক সংখ্যা নেব, নিয়ে আমরা প্রমাণ করে দেখব যে 4-5টা ক্ষেত্রেই পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এইভাবে হতে পারে। অথবা আরেকটা ভাবে হতে পারে, যেটা হচ্ছে চলক নিয়ে। তো চলকের ক্ষেত্রে কি হবে? যদি সংখ্যাটা x হয় প্রথম একটা সংখ্যা, তাহলে পরের সংখ্যাটা হবে 1 বেশি, তারপরের সংখ্যাটা হবে আবার আর 1 বেশি, তারপরে একটা সংখ্যা হবে আর বেশি। এ হচ্ছে x, x+1, x+2, x+3 4টা ক্রমিক সংখ্যা। কিভাবে? x এর মান যদি 1 হয় তাহলে এই সংখ্যাটা হবে 1, 1 আর 1 2, অর্থাৎ এটা হবে 1, এটা 2, আর এটা 1 বসালে 3, আর এটা হবে 4। যদি এটা 5 বসানো যেত এখানে x এর মান, তাহলে এখানে তো 5, আর এই সংখ্যাটা হতো 6, এটা হতো 7, আর এটা হতো 8। যদি এটা 9 বসানো যেত তাহলে এই সংখ্যাটা হতো 10, এটা হতো 12, সরি এটা 9, এটা 10, এটা হচ্ছে 11, আর এটা 12। এরকম ক্রমিক সংখ্যাগুলো মূলত এভাবে নির্ণয় করা হয়। এই জন্যে চলক দিয়ে হতে পারে অথবা সংখ্যা দিয়ে প্রমাণ করা যেতে পারে। তা আমরা প্রথমে সংখ্যা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। মনে করি ক্রমিক সংখ্যাগুলো, মনে করি ক্রমিক সংখ্যা
মনে করি ক্রমিক সংখ্যা 1 1 2 3 4 2 2 3 4 5 3 3 4 5 6 4 4 5 6 7 এভাবে অসংখ্য 4টা সংখ্যার ক্রমিক সংখ্যা হতে পারে। আমরা প্রমাণ করব যে প্রতিটি ক্ষেত্রেই এই 4টি সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রথম ক্ষেত্রে 1 নম্বরে আছে 1 গণিত 2 গণিত 3 গণিত 4, এর সাথে 1 যোগ করব। যোগ করলে পাওয়া যাচ্ছে 3 দুগুণ 6 আর 4 ছক 24 যোগ 1 25। 25 সংখ্যাটাকে আবার আমরা লিখতে পারি 5 স্কয়ার, অর্থাৎ 25 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। দ্বিতীয় 2 3 4 5, এর সাথে 1 যোগ করছি, তাহলে 3 দুগুণ 6, 4 5 20, 3 গুণিং 60, 60 60 120, 120 যোগ 1, তাহলে কত হয় 121। এটা হচ্ছে 11 স্কয়ার। 11 স্কয়ারের বর্গমূল হচ্ছে বর্গ হচ্ছে 121। তৃতীয় ক্ষেত্র দেখি 3 নম্বর 3 গণিত 4 গণিত 5 গণিত 6 যোগ 1। এটা আমরা যখন গুণ করব তখন পাবো এভাবে 300, এটা গুণ করলে আসে 360 আর এই যোগ 1, তাহলে আসে 361। এখন 361-র কত সংখ্যার বর্গ? এই সংখ্যাটি 19 এর বর্গমূল। এটা 19 এর বর্গ করলে 361 আসে। চতুর্থ হচ্ছে 4 গণিত 5 গণিত 6 গণিত 7 যোগ 1। এখন এটা 6 7, এটা আমরা গুণ করব। এটা গুণ করলে হয় 840 আর এর সাথে 1 যোগ, তাহলে 841। এই সংখ্যাটা আবার 29 এর বর্গ করলে পাওয়া যায়। তো একইভাবে এটা প্রমাণ করা যায় যে কোনো সংখ্যা আমরা অন্যান্য যে কোনো দুটি ক্রমিক সংখ্যা নিয়ে যদি আমরা চিন্তা করি যে 15 16 17 18, এর সাথে যোগ করব 1, তাহলে পরে কত আসে একটু চেক করে দেখি। এই 4টা গুণ করলে আসে 7 3 4 4 0 আর এর সাথে যোগ 1, তাহলে মূলত আসে কত 7 3 4 4 1, যা 271-এর বর্গ করলে এটা পাওয়া যায়। 271-কে বর্গ করলে 73,441 পাওয়া যায়। এভাবে আমি যে কোনো সংখ্যা 4টি সংখ্যা পরপর 4টি সংখ্যাকে যদি আমি গুণ করি এবং তার সাথে যদি 1 যোগ করি তাহলে এটা দেখানো সম্ভব যে তা একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এটা গেল সংখ্যা নিয়ে র্যান্ডমলি কিছু বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ। অতএব আমরা এভাবে লিখতে পারি যে অতএব প্রমাণ তো হয় যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ
করলে তা পূর্ণবর্গ সংখ্যা হয়। এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম, অতি সাধারণ নিয়ম, যে কিছু সংখ্যাকে এই সিস্টেমে গুণ করে প্রমাণ করা যায় যে তারা পূর্ণবর্গ। এবার যদি আমি সংখ্যা বাইরে চলক নিয়ে চিন্তা করি, যেমন এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, তাহলে প্রমাণটা কেমন হয় সেটা দেখি। মনে করি চারটি স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। প্রশ্ন মতে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, ওয়ান পূর্ণবর্গ হবে সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্ন মতে এটা সমান পূর্ণবর্গ সংখ্যা। তো প্রথমে আমরা এই চারটাকে লিখব। অতএব এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। এখন এটাকে গুণ করি। গুণ করলে কি পাওয়া যায় আমরা একটু দেখি। এখানে এই চারটি সংখ্যা যদি গুণ করি, তাহলে এই সরাসরি যে গুণফলটা যদি আমার দেখানো যায়, তাহলে একটা জটিল প্রসেসে পতিত হবে। এই কারণে জটিলতা দূর করার জন্য কিছু ট্রিক্স অবলম্বন করা হবে, এবং ট্রিক্স অবলম্বন করে এইটা সরলীকরণ করব। আমি পরবর্তীতে এটার জটিল প্রক্রিয়াটাও দেখাবো, তবে আগে সহজ প্রক্রিয়াটা সম্পন্ন করি। এক্স এটার সাথে গুণ করব, আর এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু ওয়ান। এরপরে এই চারটাকে এই দুটো গুণ করব এটার সাথে, আর এই দুটোকে আলাদাভাবে গুণ করব। করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আর এইটার এটা গুণ করলে আসে, প্রথমে এক্স দিয়ে এটাকে গুণ করি এক্স স্কোয়ার, এক্স দিয়ে টুকে গুণ করলে টু এক্স, প্লাস ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে এক্স, প্লাস ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু, সেকেন্ড ব্র্যাকেট প্লাস ওয়ান। এরপরে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এক্স স্কোয়ার প্লাস এই টু এক্স আর এক্স হচ্ছে থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান। এখন ধরি এটাকে একটু সহজ বা সরল করতে গেলে আমাদের এখানে একটু কাজ করতে হবে বলছিলাম। তো এখানে আমরা ধরে নিলাম যে ধরি এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স যেখানে আছে সেখানে এ বসাবো। তাহলে আমরা পাবো এখানে এ, আর এই অংশটুকুতে পাবো এ, আর এটা টু প্লাস ওয়ান। তাহলে এই দুটো গুণ করে দিলে কত পাওয়া যায়? এ আর এ স্কোয়ার, এ আর টু গুণ করলে টু এ প্লাস ওয়ান। তাহলে এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন এ এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে বিষয়টা আসবে এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখা যাচ্ছে যে এই চারটা টার্মের সাথে এই ওয়ান যোগ করলে এরকম একটা বর্গ চলে আসে, যা আমাদের এই প্রমাণকে দেখিয়ে দেয়। অর্থাৎ যে কোনো চারটি সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে মূলত এটা একটা বর্গমূল চলে আসে।
তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্নে উল্লেখিত 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে নেওয়া হয়েছে এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। এই 4টা সংখ্যার গুণ তার সাথে এক যোগ করছি, করলে এই ক্যালকুলেশন শেষে পাওয়া যাচ্ছে সেটা একটা পূর্ণ বর্গ। অর্থাৎ এখানে সরলীকরণ করার স্বার্থে আমরা এক্স এর সাথে এক্স প্লাস 3 গুণ করছি এখানে, আর এক্স প্লাস 1, এক্স প্লাস 2 আলাদা করে গুণ করছি এখানে। তাহলে এই দুটো গুণ করে পাওয়া যায় এইটা, আর এই দুটো গুণ করে পাওয়া যায় এইটা। এখন এটা এখানে রেখে দিলাম, আর এটা এক্স স্কোয়ার 2x, আর এক্স হচ্ছে 3x আর 2। এবার এই এক্স স্কোয়ার প্লাস 3x এটাকে ধরা হয়েছে এ, যাতে আরো একটু সহজভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। এরপরে এই জায়গাতে একই জিনিস আছে, এ বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x এর জায়গায়, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 3x এর জায়গায় এ বসালাম, আর এই 2 এইটা প্লাস 1। এখন এই দুটো গুণ করে দিলাম, এ স্কোয়ার এ স্কোয়ার এ আর 2 গুণ করলে 2a, আর এটা 1। এখন এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসলাম, নিয়ে এসে এ প্লাস 1 হোল স্কোয়ার করলাম। 1 এর উপর স্কোয়ার মানে 1ই থাকে। এখন এ এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 দিয়ে এটা হোল স্কোয়ার দিলাম। এটা হচ্ছে একটা পূর্ণবর্গ দেখা যাচ্ছে। এখন আমরা এখানে এ ধরলাম কেন, বা না ধরে হতো কি না, সেই বিষয়টার জবাব হচ্ছে এখানে আছে। এই জিনিসটা আমরা সরাসরি ক্যালকুলেশন করছি, অর্থাৎ এই 4টাকেই গুণ করে দিয়েছি, সরাসরি গুণ করে দিয়েছি। প্রথমে এই দুটোকে গুণ করছি, তারপরে এই দুটোকে গুণ করছি, করে পাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে গুণ করে পাচ্ছে এটা। এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এক্স স্কোয়ার, এই 3x আর 2x গুণ করলে হয় 5x, দুটো যোগ করলে আর এই 6। এখন এক্স স্কোয়ারের সাথে এটা টোটালটা একবার গুণ করছি এখানে, আর এক্স এর সাথে টোটালটা একবার যোগ করছি, গুণ করছি এখানে প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন এটা সাথে এটা গুণ করলাম, এক্স স্কোয়ার এক্স পাওয়ার 4, এক্স স্কোয়ার 5x কিউব, এক্স স্কোয়ার 6x স্কোয়ার, এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স আর 5x স্কোয়ার, এক্স 6x প্লাস 1। এরপরে এক্স পাওয়ার 4, 5x কিউব আর ax কিউব, 6x কিউব এখানে পাচ্ছি, আর 6x স্কোয়ার 5x স্কোয়ার 11x স্কোয়ার এক্স স্কোয়ার, আর 6x 1। এখন এই টোটালটা সমান আসলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, যেটা আমরা এখানে প্রমাণ করছি। কিভাবে লেখা যায় সেটা এখানে বলা আছে, সরাসরি এটাকে বসানো হয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রটা যদি বসায় তাহলে এখানে কি লিখবো, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca এইভাবে। তো সেই সূত্রটা এখানে বসানো হয়েছে। এ হচ্ছে এটা এক্স স্কোয়ারকে এ ধরছি, 3xকে বি, 1কে সি ধরছি, ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের পাচ্ছি এক্স পাওয়ার 4 প্লাস 6x কিউব প্লাস 11x স্কোয়ার প্লাস 6x প্লাস 1, যেটা এইটার আর এটা একই জিনিস। তো এই জিনিসটা থেকে এটা নিয়ে আসা কঠিন, এই কারণেই আমরা এই ট্রিক্সটা অবলম্বন করে এই ক্যালকুলেশনটা শেষ করি। তো দুইভাবেই করা যেতে পারে, যার যেটা ইচ্ছা করতে পারে, তবে এই সমস্যাটার সমাধান এই সিস্টেমে অ্যাভয়েড করাই ভালো, এই সিস্টেমে করাটা উত্তম হবে।